আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ক্লাস নাম্বার 4। তো আজকে শেখানো হবে সিএসএস এর অ্যাডভান্স কিছু দিক, যেমন সিনট্যাক্স, ক্লাসিফিকেশন, ইনলাইন সিএসএস ইউজ। আমরা ইনস্পেক্টর এলিমেন্টের সিএসএস এর কাজগুলো দেখব। ফ্লোট, ব্লক, এক্সটার্নাল সিএসএস তৈরি করব। তো আমি একটা ফোল্ডারে আমার ওয়ার্কিং ফাইলটা তৈরি করে নিচ্ছি, index.html। এটা আমি এডিটর ওপেন করছি, ব্রাউজার ওপেন করছি। তো এখন আমরা প্রথমেই যেটা শিখব সেটা হচ্ছে এই ক্লাস 7 এবং ক্লাস 8 এর সবার প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এটা যদি আগে শিখি তাহলে এই পাশে সবকিছু শেখা সহজ হয়ে যাবে, কিন্তু তার আগে আমি আবার ইনলাইন সিএসএস একটু দেখাই। ইনলাইন সিএসএস, ইনলাইন মানে হচ্ছে আমি যদি এক লাইনের মধ্যেই একটা স্টাইল করে ফেলি সেটাই হচ্ছে ইনলাইন। মানে আমি এক লাইনে স্টাইলটা করবো। তো আমি একটা এলিমেন্ট নেই, আচ্ছা তোমরা যদি রিলোড দিই এটা, তাহলে এই যে এই লেখাটা আসছে। তখন আমি যদি ইনলাইন সিএসএস করতে চাই তাহলে আমার এই লাইনেরই প্রথম স্টার্টিং ট্যাগের এলিমেন্ট নেমের ঠিক পরে গিয়ে আমার লেখা শুরু করতে হবে। তো আমি এখানে লিখবো স্টাইল। স্টাইল হলো একটা অ্যাট্রিবিউট। স্টাইলের পর এখন আমি আমার সিএসএস করা শুরু করবো। যেমন আমি যদি কালার দিতে চাই, কালার একটা কালার দিলাম। তো আমি যদি এখন এখানে রিলোড দিই তাহলে এই যে একটা এই কোরাল কালারটা এখানে চলে আসছে। তো এইটাই হচ্ছে ইনলাইন সিএসএস। তো আমি যদি এখানে আরো একটা সিএসএস দিতে চাই, যেমন আমি এখানে আমি দিব সেন্টার, যদি দেই তাহলে এটা এই যে মাঝখানে চলে আসলো। মানে আমি এক লাইনেই, যেই লাইনে এলিমেন্ট সেই লাইনে সিএসএস, এটার নামই হচ্ছে ইনলাইন সিএসএস। আচ্ছা, তারপর আমি একটু সিনট্যাক্স আর ক্লাসিফিকেশনের ব্যাপারটা একটু বলি। এই যে সিনট্যাক্স আছে, ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন হচ্ছে শ্রেণী বিভাগ, মানে আমি কিভাবে চিহ্নিত করব কোনটা কি। এখানে দুইটা জিনিস একটু বলি। একটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল, সোর্স, ক্লাস, আইডি, আরও আছে এইচআরইএফ। এই সোর্স হয়তো ইমেজে ব্যবহার করা হয়েছে, এইচআরইএফ লিঙ্কে ব্যবহার করা হয়েছে এর আগে। তো এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লেখার রুলসগুলো আমি একটু বলি। অ্যাট্রিবিউট লেখার রুলস হচ্ছে অ্যাট্রিবিউটের নামটা লিখবো, ইকুয়ালস টু দিব, ডাবল কোটেশন দিব, ঠিক যেমন এই যে স্টাইল দিছিলাম ওই ডাবল কোটেশনের। আচ্ছা আরেকবার বলি, যেমন এই যে সোর্স সমান সমান দিব, ডাবল কোটেশন। এরপর আসি প্রপার্টিসে। প্রপার্টিজ, প্রপার্টিস গুলো হলো, প্রপার্টিস অনেক আছে। কালার, যেমন টেক্সট লাইন দিলাম উপরে, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, এরকম অনেক প্রপার্টিস আছে। তো প্রপার্টিস লেখার রুলস হচ্ছে প্রপার্টিসের নাম কোলন, তারপর আমি যে কালারটা করবো, ধরে যদি রেড করি, রেড, সেমিকোলন। খেয়াল রাখতে হবে কোলন আর সেমিকোলন দুটো জিনিস কিন্তু দিতে হবে ঠিকঠাক ভাবে। আবার যদি টেক্সট লাইন দেই, টেক্সট অ্যালাইন কোলন, কি করব আমি, কোথায় রাখবো, লেফট, রাইট না সেন্টার? আমি সেন্টারে রাখবো, সেন্টার, সেমিকোলন। সেমিকোলন দিয়ে অবশ্যই শেষ করতে হবে, নাহলে কিন্তু সিএসএসটা পাবে না। ঠিক তেমন এই যে স্টাইল কিন্তু একটা অ্যাট্রিবিউট ছিল। এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমি এই প্রপার্টিস গুলো রেখে দেই, এইটাই হলো ইনলাইন সিএসএস ব্যবহার করা হয়। যেমন এগুলা এগুলা এই ডাবল কোটেশনের মাঝে রাখতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে এটা ইনলাইন সিএসএস হয়ে গেল। তো অ্যাট্রিবিউটের প্রপার্টিস গুলো আমরা দেখলে এবার থেকে চিনবো যে এই যে অ্যাট্রিবিউট কোথায় থাকে। অ্যাট্রিবিউট থাকে হলো এলিমেন্টের ঠিক পরেই, এলিমেন্টের স্টাইল ট্যাগের নেমে ঠিক পরেই অ্যাট্রিবিউট গুলা থাকে। আচ্ছা, তো ইনলাইন সিএসএসটা বুঝলাম। এবার আমি এক্সটার্নাল সিএসএস এ চলে যাই। হ্যাঁ, যে এক্সটার্নাল সিএসএস আছে। এক্সটার্নাল সিএসএস হচ্ছে এমন একটা সিএসএস যে আমি এইখানে এত হ্যাসেল নিব না, আমি এইখানে এই জিনিসগুলো আমি লিখবো না।
এই জিনিসগুলো এরকম সিম্পল এরকমই থাকবে, আমি স্টাইলটা অন্য কোনো একটা ফাইল নিয়ে করব। মানে আমার এই ফাইলটা তো থাকবে, আমার আরেকটা ফাইল নিব, এখানে শুধুমাত্র সিএসএস থাকবে, তাহলে আলাদা হলো। যেমন এই ফাইলে এইচটিএমএল, ওই ফাইলে শুধুই সিএসএস, তো এইচটিএমএল আর সিএসএস একসাথে মিলিয়ে ফেললে ঝামেলা হয় বেশি। তো আমরা একটা ফাইল তৈরি করব এখন। এইচটিএমএল ফাইল যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবেই তৈরি করব, কিন্তু ওই ফাইলটার এক্সটেনশন হবে সিএসএস। যেমন এটার এক্সটেনশন এইচটিএমএল, ওটার এক্সটেনশন হবে সিএসএস। আমি নাম দিলাম style.css, আপনারা অন্য নামও দিতে পারেন। দেওয়ার পর এইটা আমরা নোটপ্যাড ওপেন করব। আচ্ছা, নোটপ্যাড ওপেন করার পর এখন এরা দুইটা ফাইল দেখেন পাশাপাশি কিন্তু আছে, পাশাপাশি থাকলেও index.html এর সাথে কিন্তু ওর কোনো লিঙ্ক নাই। একটা মানুষের সাথে একটা মানুষের লিঙ্ক থাকতে হলে ওই মানুষটার ব্রেনের মধ্যে, মানে ওই মানুষটার মাথার মধ্যে এর পরিচয় থাকতে হবে। মানে আমি যদি কাউকে চিনি তাহলে আমার মাথায় কি থাকবে, অন্য কারো কিছু ইনফরমেশন থাকবে না, তাহলে তো আমি আরেকটা মানুষকে চিনবো। তো ওই হেডের মধ্যে এই style.css এর কিছু ইনফরমেশন দিতে হবে, যে আমি যে ওকে চিনি, তোর কিছু ইনফরমেশন আমার লাগবে, তোর সাথে আমার লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার রুলস হচ্ছে জাস্ট এরকম আছে, সিম্পল লিঙ্ক। এই লিঙ্ক, তো আমরা যখন কারোর সাথে কারো লিঙ্ক থাকে তখন আমরা অনেক কিছু জানি, কিন্তু HTML এর ক্ষেত্রে মূলত তিনটা জিনিস জানতে হয়, যে আমি যার সাথে লিঙ্ক করব তার নাম কি। তো নামটাকে বলা হচ্ছে এখানে href, একটা অ্যাট্রিবিউট, সেজন্য আমি অ্যাট্রিবিউটের নেমে লিখলাম তোর নাম হচ্ছে style.css। আর ওর সাথে আমার রিলেশন কি, ওর সাথে আমার রিলেশন হচ্ছে ও আমাকে স্টাইল দিবে, তো হচ্ছে স্টাইল শীট। আর ও হচ্ছে কি টাইপের একটা ফাইল, ও হচ্ছে টেক্সট বা সিএসএস টাইপের একটা ফাইল। ও হচ্ছে টেক্সট বা সিএসএস টাইপের একটা ফাইল। তো এখন আমি যদি, এখন আমাদের লিংক করা হয়ে গেছে, এখন index.html টা style.css কে চিনে, যে হ্যাঁ আমি style.css নামে একটা ফাইলকে চিনি যে আমাকে স্টাইল দিবে, আর ও হচ্ছে টেক্সট বা সিএসএস টাইপের একটা ফাইল। তো এখন আমি যদি h2 টাকে যদি আমি স্টাইল করতে চাই, তখন আমি কি করব, তখন আমি style.css চলে যাব, তখন আমার এখানে আর কিছু করা লাগবে না, তখন আমি style.css এ গিয়ে আমি এখানে কাকে ধরবো, আমি তো h2 কে ধরতে হবে। তাহলে যে h2 কে সিম্পলি ধরলাম, যে ধরা শেষ। ধরা শেষ হওয়ার পর এখন তো স্টাইল করতে হবে, স্টাইলগুলো সব সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের ঠিক মিডলে করতে হবে, এটা হচ্ছে রুলস। তা আমি মিডলে লিখলাম কালার, কালার আমি মারুন দিব, মারুন দিলাম। এখন যদি আমি রিলোড দেই, দেখা যাচ্ছে দেখেন আমি কিন্তু এইখানে কোনো কিছুই করিনি, আমি জাস্ট এইখানে এনে করছি আর এই ফাইলটা লিঙ্কিং করছি এই হেডে। তখন আমি রিলোড দেই, দেখেন এই যে মারুন কালার হয়ে গেছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনলাইন সিএসএস। আচ্ছা, এখন তো এক্সটার্নাল হবে। আমি আরেকটা ফাইল তৈরি করি, এটা আমি পি দেই, পি দিয়ে এখানে একটা ইনলাইন সিএসএস করে দেই, না হলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এবার আমাদের দুইটা লেখা আসবে, একটা হচ্ছে পি ট্যাগ যেটা আমরা ক্রিমসন কালার করছি, আর একটা হচ্ছে h2 ট্যাগ। পি ট্যাগটা আমি ইনলাইন করছি আর h2 টা আমি এক্সটার্নাল সিএসএস দিয়ে করছি, এক্সটার্নাল। আচ্ছা, তো আমরা এক্সটার্নাল সিএসএস এর কাজটা বুঝছি, সবই এরকম। আমি যে এলিমেন্টটা স্টাইল করব সেই এলিমেন্টটাকে ধরতে হবে, ধরার পর আমার ওইখানে এখন যদি আমি আরেকটা স্টাইল দিতে চাই তাহলে জাস্ট নিচেই আরেকটা দিলেই হবে, যেমন টেক্সট অ্যালাইন সেন্টার, এই তো সেন্টারে চলে গেল। তো আমি যদি আরেকটা দিতে চাই আরেকটা, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সেমিকোলনটা ঠিক থাকে, কোলনটা ঠিক থাকে, আবার এই স্পেলিংগুলো ঠিক থাকে। আমি যদি এখানে একটা স্পেলিং ভুল করি তাহলে কিন্তু হবে না, তো খেয়াল রাখতে হবে এই জিনিসগুলা। আচ্ছা, এরপর এক্সটার্নাল দেখানো হয়েছে, ইনলাইন সিএসএস দেখানো হয়েছে। আমি এক্সটার্নালটা আগে দেখাইছি যাতে আইডি আর ক্লাসটা বুঝাইতে সুবিধা হয়। আইডি এবং ক্লাস হচ্ছে নাম,
এক কথায় মানুষের যেমন নাম থাকে, তো এরকম আইডিয়াম ক্লাস হচ্ছে এইখানে এগুলার নাম। এই যে এখানে যে এলিমেন্টগুলো থাকবে, যেমন h2 এর নাম, p এর নাম। এখন আমরা তো সবাই মানুষ, তো মানুষেরও তো আলাদা আলাদা নাম থাকে। ধর একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, তো স্টুডেন্টের দুইজনের নামই যদি দেখা গেল করিম হইলো, তো স্যার যখন করিম বলে ডাকবো তখন তো দুইজনই দাঁড়াবে। ব্যাপারটা ঠিক এরকম। আমি দেখাই, আমি যদি আরেকটা স্টু নেই, আরেকটা স্টু নেওয়ার পর আমি এইখানে একটা লেখা রাখতে চাচ্ছি যে this is another s2। আচ্ছা, তো আমি এই উপরেরটাকে আমি মিডলে রাখতে চাই। css in লিখে দিলাম in center, আর আমি this is another s2 in left। এখন আমি দেখেন উপরের h2 টাকে আমি সেন্টারে রাখতে চাই, আর নিচের h2 টাকে আমি লেফটে আনতে চাই। এখন যদি আমি রিলোড দেই, দুইটাই সেন্টারে আসতেছে, তার কারণ দুইটার নামই তো h2। মানে এখন প্রাথমিক অবস্থায় দুইটার নামই h2 আছে। এখন ও যখন style.css যখন h2 কে ধরতেছে, ও তখন এই দুইটাকে ধরতেছে। অ্যাজ লাইক স্যার যেমন করিম বলে ডাক দিলে যেমন দুইজনের নাম যদি করিম থাকে দুইজনে যেমন দাঁড়াবে, ঠিক একইভাবে ও যখন h2 কে ডাকতেছে তখন এই দুইটা h2ই কল করতেছে এখানে। সেজন্য আমাদের আলাদা নাম দিতে হবে। তো নাম দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডির মাধ্যমে। তো আমি যদি এখানে একটা ক্লাস দিয়ে দেই, cla ক্লাস, ক্লাস দেওয়ার পর আমি একটা নাম দিলাম, যেমন ও হচ্ছে সেন্টারে থাকবে, তো ওর নাম দিলাম সেন্টার। এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, এটা কিন্তু কোনো বিধিনিষেধ নাই, যেই নাম যেইটা ইচ্ছা সেইটা ইউজ করতে পারেন। আর ওর নাম আমি দিলাম লেফট। এখন আমি এই নামগুলোকে কল করব, এখন আর আমি এলিমেন্টকে কল করব না। এই নামগুলোকে কল করার রুলস হচ্ছে একটা ডট দিতে হবে ক্লাসের ক্ষেত্রে। ক্লাসের ক্ষেত্রে একটা ডট দিতে হবে, ডট দেওয়ার পর নামটা লিখতে হবে। যেমন আমি নাম দিয়েছিলাম সেন্টার। এখন আমি যদি কালার আমি যদি গ্রিন দেই, টেক্সট অ্যালাইন যদি আমি রাইট দেই, তাহলে দেখেন শুধুমাত্র সেন্টার যে ক্লাসের s2টা ছিল, এই দেখেন শুধুমাত্র সেন্টারের যে s2টা ছিল, যে এই যে ক্লাসের যে s2টা ছিল সেইটা শুধুমাত্র ধরছে, এই s2টা কিন্তু ধরে নাই। বুঝতে পারছি? তা আমি যদি আবার এই লেফট কি নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার আলাদাভাবে লেফট লিখতে হবে, ডট লেফট। এখন এটার আমি আলাদা একটা কালার দিতে পারবো। কালার আমি দিলাম অ্যাকুয়া, টেক্সট লাইন দিলাম সেন্টার। মানে আমি এখন দুইটাকে আলাদা আলাদাভাবে নিয়ে কাজ করতে পারতেছি। এইটাই হচ্ছে আইডিয়াম ক্লাসের সুবিধা। তো এখানে আমি যেহেতু লিখছি যেভাবে, আমি সেভাবেই দেই। এটা হবে সেন্টার, এটা হবে লেফট। দেখেন আমি এইটাও s2 ছিল, এইটাও s2 ছিল, দুইটা আলাদা আলাদা নামের কারণে আমি ধরে ধরে কাজ করতে পারতেছি। আচ্ছা, এবার যদি এগুলো যদি আমি আইডিতে নিয়ে কাজ করতাম, তাহলে কি রকম হইতো ব্যাপারটা? আইডি হচ্ছে ওই ক্লাসের মতোই। আমি আর একটা এলিমেন্ট নেই, যেমন আমি একটা h1 এলিমেন্ট নেই, তা আমি এখানে লিখলাম যে this is an example of id। তো এখানে আমি ক্লাসের পরিবর্তে আমি আইডি দিতে পারবো। আইডি ইকুয়ালস টু ডাবল কোশ্চেন, এর একটা অ্যাট্রিবিউট আমি এখানে দিলাম। যেটা যেহেতু আইডি নিয়ে কাজ করতেছি, যে নাম দিলাম আমি আইডি এক্সাম্পল, দিলাম একটা নাম, নর্মাল একটা নাম দিলাম আইডি এক্সাম্পল। তো আমি যদি এইটাকে ধরতে চাই, এই ওয়ানটাকে ধরতে চাই, তাহলে আমার আইডি দিয়ে ধরবো আমি। সেক্ষেত্রে ডটের পরিবর্তে আমরা দিব হ্যাশ, হ্যাশ দিয়ে লিখবো আইডি। ঠিক সেম নামটা লিখতে হবে। একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, যে আপনারা যদি এই যে এইখানে যে নামটা দিবেন, এই সেন্টার, লেফট, আইডি এক্সাম্পল, এই নামটা যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু আর কাজ করবে না সিএসএস। তো আমি এখানে
আমি দিব যে এখানে ওর কালার হবে মারুন, আর টেক্সট লাইন হবে সেন্টার, রাইট রাইট। দেখেন এই যে এই আইডির কিন্তু এক্সাম্পলটা কাজ করতেছে। তা আমি যদি এখানে যদি আমি ডট দিতাম তাহলে কিন্তু কাজ করবে না, বুঝতে পারছি? তো আইডির ক্ষেত্রে আমরা দিতে হবে হ্যাশ, আর ক্লাসের ক্ষেত্রে দিতে হবে সামনে ডট, আর স্পেলিং সবকিছু ঠিকঠাক রাখতে হবে। আচ্ছা, এরপর হাউ টু ইউজ আইডিয়ান ক্লাস দেখাইলাম। এরপর সিএসএস ইউজ উইথ ফায়ারব্যাক অর ইনস্পেক্ট। আচ্ছা, এখন একটা জিনিস দেখি আমরা, যে আমরা ইনস্পেক্ট এলিমেন্টের আগে দেখছিলাম এই যে এই ক্লাসটাতে দেখছিলাম 2 নাম্বার ক্লাসটাতে। তো এখন আমরা একটু সিএসএস এর কাজ দেখব, যে আমরা ইনস্পেক্ট করে কিভাবে সিএসএস করতে পারি। তো আমি এখান থেকে ইনস্পেক্টে চলে যাই, ইনস্পেক্ট এলিমেন্ট। এখন একটা জিনিস দেখেন, খুব বড় করে এটা, সেটা হলো আমি যদি মাউস বাটনটা ক্লিক করে যদি আমি এখানে কোনো একটা এলিমেন্ট ধরতে চাই তাহলে কিন্তু ধরতে পারতেছি। তা আমার ইচ্ছা হয়েছে যে আমি এইখান থেকে একটু স্টাইলটা দেখবো, বা আমি এইখান থেকে একটু এর কালারটা একটু চেঞ্জ করে দেখবো যে কোনটা একটু সুইটেবল হয় আমার ওয়েবসাইটের জন্য। তো আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আপনি যে লিখছিলেন লেফট কালার টেক্সট এলাইন, আপনি যে স্টাইল করছিলেন এই যে এখানে এই যে লেফট, এইটুকু কিন্তু হুবহু এইখানে চলে আসছে। তো এইখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, দেখাই। এখান থেকে আমি এই যে এই কালারটা করলাম, আমি টেক্সট এলাইন এখান থেকে লেফটের পরিবর্তে চেঞ্জ করে দিতে পারবো, বা অথবা আমি নতুন একটা ইয়া নিতে পারবো, নতুন একটা সিএসএস নিতে পারবো। যেমন আমি বর্ডার দিতে চাই, বর্ডার, বর্ডার না আমি ব্যাকগ্রাউন্ড দিব, বর্ডারটা এখন আসে না আপনাদের। ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড আমি দিলাম ইয়েলো। দেখছেন আমি এখানে লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। তাহলে এটা হচ্ছে লাইভ, মানে এখানে আমি পছন্দ মতো কাজ করতে পারবো। তো আমি এখানে ডিসপ্লেটা দেখেন, আমি ইনলাইন ব্লক দেওয়ার সাথে সাথে কিন্তু ডিসপ্লেটা ছোট হয়ে গেছে, মানে ব্লকটা ছোট হয়ে গেছে। ঠিক একইভাবে আমি এখান থেকে আমি সাজাতে পারবো, আমি ফন্ট সাইজ এখান থেকে আমি দিলাম 30 পিক্সেল। দেখেন 30 পিক্সেল দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বড় হয়ে গেছে। এবার আমি যদি এই যে ঠিক এই 30 পিক্সেলের উপরে পয়েন্টারটা এনে আমি যদি অ্যারো বাটন প্রেস করি তাহলে কিন্তু দেখেন আস্তে আস্তে বাড়তেছে। তা আমি এইখান থেকে আমি সব কিছু করতে পারতেছি, মানে আমার এখানে যা যা যে ডিজাইন আছে আমি সব কিছু করতে পারতেছি। আবার আমি এখানে আমি ইচ্ছা করলে আমি টেক্সট ট্রান্সফর্ম করতে পারি, আমি সব আপার কেস করে দিব। দেখেন আমি সব আপার কেস লিখছি, সব আপার কেস হয়ে গেছে। আবার আমি এখান থেকে এইটাকে আমি লেটার স্পেসিং করতে পারবো 2 পিক্সেল, যে লেখাগুলো আস্তে আস্তে ফাঁকা হবে, যে লেখা ফাঁকা হইতেছে। তো এইটা হচ্ছে একটা সুবিধা, যে এইখানের মাধ্যমে আমরা সব এখান থেকে সিএসএস করতে পারতেছি। এবার আমি যদি এই সিএসএসগুলো নিতে চাই তাহলে জাস্ট এগুলো সবগুলা কপি করে নোটপ্যাডের এইখানে এনে পেস্ট করে দিলাম, শেষ। এখন আমি যদি রিলোড দেই তাহলে কিন্তু এই স্টাইলটা থেকে যাইতেছে, এই যে এখন কিন্তু আর এখানে এটা যাবে না। আর আপনি যদি এগুলো যদি ওইখানে সেভ না করেন, যেমন আমি এখানে নতুন একটা ইয়া দেই, নতুন একটা, যেমন আমি ওয়ার্ড স্পেসিং দিলাম, আমি ওয়ার্ড অনেক বাড়াই দিলাম। এখন এটা যদি আমি এখানে যদি আমি সেভ না করে যদি আবার রিলোড দেই তাহলে কিন্তু ওইটা চলে গেল, দেখেন এখানে কিন্তু আর নাই। তো এটা একটু হিসাব করে দেখতে হবে যে আমি এখানে যা করবো এটা কিন্তু টেম্পোরারি, এগুলো আমাকে কাজ করে এনে এখানে আনতে হবে, এখানে এনে এখানে পেস্ট করতে হবে, তারপর কিন্তু এটা স্থায়ী হবে। আচ্ছা, তো ফায়ারবাগ ইন্সপেক্টর এলিমেন্টের কাজ খুব ভালোভাবে দেখলাম। সিএসএস ওয়ার্কও দেখলাম, ওইভাবেই সিএসএস ওয়ার্ক করতে হয়। ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্টটা কি? আমি ব্লক এলিমেন্ট একটু আগে বলছি, আমি আবার দেখাই। ব্লক এলিমেন্ট হলো আমি এখানে যে নর্মালি এরকম করি, তাহলে একটু খেয়াল করি যে আমি যে এইটা ক্লিক করলাম, এটা ক্লিক করার সাথে সাথে দেখেন এটা হচ্ছে H2। দেখেন এই যে আমরা একটা স্টাইল করছি কিন্তু সেন্টারের স্টাইল করার পরও দেখেন নিচে একটা H2 আছে, এটা বাই ডিফল্ট এটা অটোমেটিক্যালি থাকে। দেখেন H2 এর ডিসপ্লেটা ব্লক আছে। H2 এর ডিসপ্লেটা ব্লক মানে কি? H2 এর ডিসপ্লে ব্লক হলো যে এটুকু H2 লেখা আছে, দেখেন লেখা কিন্তু শুধুমাত্র এই B থেকে সেন্টার পর্যন্ত, কিন্তু
আপনি ওর উপরে যান, দেখেন ও কিন্তু একবারে পুরো সেকশন একবারে এই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত কিন্তু ও দখল করে আছে। ব্যাপারটা বুঝতে পারছি? তো কিন্তু একবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সব কিন্তু দখল করে আছে। দখল করা মানে আটকানো, আর আটকানো মানে হচ্ছে ব্লক। তা আমি যদি ওই ডিসপ্লে ব্লকটা যদি আমি রিমুভ করতে চাই, আমি ইয়েলোটার ডিসপ্লে ব্লকটা রিমুভ করে দেখেন এই যে ইয়েলোটা ও কিন্তু একবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একবারে ব্লক করে আছে, মানে জায়গাটা ওই জায়গাতে অন্য কাউকে আসতে দিতেছে না। তা আমি ওর এই ব্লকটাকে ছুটাইতে চাই, তাহলে এখানে লিখতে হবে যে তোমার ডিসপ্লেটা তুমি ব্লক হও, কিন্তু তুমি যেই লাইনে আসো শুধুমাত্র সেই লাইনের জন্য ব্লক হও। তুমি ইনলাইন ব্লক হও মানে তুমি যেই লাইনে এখন আসো সেই লাইনটুকুই তুমি শুধু নাও, অন্য কোনো লাইন নিও না। মানে যদি রিলোড দিয়ে দেখেন ও কিন্তু আর দখল করতেছে না। ইন্সপেক্ট এলিমেন্টে যান, ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে আপনি ওর উপরে যান, দেখেন এই জায়গা পাশে কিন্তু আর নাই, মানে এই পাশে কিন্তু আর কোনো ইয়া নাই, শুধুমাত্র এইটুকুই দখল করতেছে। আচ্ছা, এটা হচ্ছে ডিসপ্লে ব্লকের কাজ। তারপরে ফ্লোট, ফ্লোটটা একটু বুঝাই দেই। ফ্লোট মানে হচ্ছে ভাষা, একটা কন্টেইনারের মধ্যে কি কোন জায়গায় থাকবে এটা হচ্ছে ফ্লোট ডিফাইন করে। যেমন আমি একটা কন্টেইনার নেই, একটা পি কন্টেইনার নেই, পি কন্টেইনারের মাঝে কিছু লিখি লোরেম স্যাম ডলার সিয়ামেত, এটা আমি কয়েকবার কপি করি। এটা একটা ক্লাস নেম দেই, ক্লাস নেম দিলাম লোরেম, যেহেতু আমরা লোরেমের একটা প্যারাগ্রাফ লিখছি ক্লাস নেম দিলাম লোরেম। আচ্ছা, তো এখন এটা যদি আমরা রিলোড করি, দেখেন এই লেখাটা কিন্তু আসছে, লেখাটা জাস্ট অনেক সুন্দরভাবে আসছে। কিন্তু আমরা চাই যে এই পি কন্টেইনারের মধ্যে, মানে পি তো একটা কন্টেইনার হিসেবে কাজ করতেছে, এইটার মধ্যে একটা ইমেজও থাকবে। তো আমরা এই লেখার আগে একটা ইমেজ দিই। ইমেজের পর আমি সোর্সের মধ্যে আমার একটা ইমেজ আছে অলরেডি, তো আমি একটু হাইট উইডথ দেই, হাইট দিব 200, উইডথ দিব 350। আচ্ছা, আমরা ইমেজটার হাইট উইডথ সবই দিলাম, দেওয়ার পর আমরা রিলোড করার পর কিন্তু ইমেজটা কিন্তু আসছে। দেখেন এইখানে ঠিক যেভাবে দিছি আমরা, যে প্রথমে ইমেজ তারপরে লেখা, ঠিক সেভাবে কিন্তু শুরু হয়েছে, যে ইমেজটা এখানে তারপরে লেখা শুরু হয়েছে দেখেন। কিন্তু আমরা চাই যে না, ইমেজটা সম্পূর্ণ বামে থাকবে অথবা ইমেজটা সম্পূর্ণ ডানে থাকবে। তো এই ইমেজটা পি কন্টেইনারের কোন পাশে থাকবে সেটা ডিপেন্ড করে ফ্লোট। তো আমি ইমেজের একটা ক্লাস দেই আমাদের কাজের সুবিধার জন্য। ক্লাস, ক্লাসের নাম দিলাম যে, যেহেতু ইমেজের নাম ইনোসুকে, তো আমি ইমেজটার ক্লাস নেমও আমি ইনোসুকেই দিলাম। না, ইমেজ দেই, সবাই তো বুঝবে না। ইমেজ, ক্লাস নেম আমি ইমেজ দিলাম, মাই ইমেজ দিই, মাই ইমেজ। আচ্ছা, তাই এবার এগুলোকে একটু স্টাইল করি। তো স্টাইল করতে হলে কি করতে হবে, যদি আমি পি তে স্টাইল করতে চাই তাহলে পি ক্লাসের নাম হচ্ছে লোরেম, তো আমি লোরেমটাকে ধরি, ডট লোরেম। এর আমি একটু আমার পছন্দ মতো কিছু কিছু স্টাইল করব, যেমন ওর ফন্ট সাইজটা 20 পিক্সেল দিব, ওর কালারটা ব্ল্যাকই থাক, ওর টেক্সট অ্যালাইনটা জাস্টিফাই হোক, জাস্টিফাই। আচ্ছা, তো এবার আমি যদি এটা রিলোড দেই, দেখেন এই যে পিটা কিন্তু পাইছে, মানে পিটা যে আমি যেরকম ডিজাইন করেছি সের মধ্যে পাইছে। এবার আমি ইমেজটা একটু ডিজাইন করি, ডট
মাই ইমেজ। এখন একটা জিনিস খেয়াল করেন, ফ্লোটের কাজটা আমি এখনই দেখাবো। আমি যদি মাই ইমেজের ফ্লোট এটা যদি আমি লেফট দিই, দ্যাট মিনস ও কন্টেইনারের বাম দিকে থাকবে, মানে ও আসলে পি কন্টেইনারের ভিতর, পি কন্টেইনারের বাম দিকে থাকবে। আমি যদি এখন লেফট ফ্লোট ফ্লোট যদি আমি লেফট করে দেই, তাহলে দেখেন ও ওর যে পি কন্টেইনার আছে ও এর বাম দিকে ভেসে আছে, এক কথা ওর বাম দিকে চলে আসছে। আমি যদি ফ্লোট রাইট দিই, দেখেন ও কিন্তু ওর কন্টেইনারের ডান দিকে চলে গেছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই, ইমেজ আর পি কিন্তু দেখেন একটা কন্টেইনারের ভিতরে, এই পি কন্টেইনারের ভিতরে, কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আপনি এই ইমেজটাকে কোথায় রাখবেন কন্টেইনারে, এটা আপনি বলে দিতে পারবেন। আচ্ছা, তো নর্মাল ডিফল্ট অবস্থা কিন্তু ফ্লোট নান থাকে, মানে নর্মাল আমরা যদি কোনো ফ্লোট না দেই তাহলে কিন্তু এই নান অবস্থায় থাকবে। এখন আমরা আমাদের পরবর্তীতে আমরা চাইলে এটাকে লেফট করতে পারবো, এটাকে রাইট করতে পারবো। আমি এখন আপাতত লেফট করে দিলাম, ওই ইমেজের লেফটে থাক। আচ্ছা, এটা হচ্ছে ফ্লোটের কাজ। এক্সটার্নাল সিএসএস আমরা তৈরি করছি। এবার মার্জিন আর প্যাডিংটা দেখাই, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মার্জিন আর প্যাডিং হচ্ছে, একটু বলি, মার্জিন আর প্যাডিং বোঝানোর আগে আমি একটু এই ডিপটা দেখাবো। এই ডিপ, ডিপ হচ্ছে একটা এলিমেন্ট যার ফুল ফর্ম হচ্ছে ডিভিশন। ডিভিশনের শর্ট ফর্ম ব্যবহার করতে হয় ডিপ। তো এই ডিভিশন বা ডিপ কিভাবে লিখতে হয়, সিম্পল, জাস্ট এইভাবে লিখতে হয়। এখন ডিপটাকে আমরা দেখতে পারবো, দেখি দেখা যায় কিনা। হ্যাঁ, কোনো ডিপ দেখা যাচ্ছে না, কারণ ডিপ একটা এলিমেন্ট, কিন্তু ওর যদি কোনো দৈর্ঘ্য আর কোনো প্রস্থ না থাকে তাহলে তোকে দেখা যাবে না। তাহলে ওর একটা দৈর্ঘ্য প্রস্থ দেই, তো আমরা দৈর্ঘ্য প্রস্থ এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে দিব। তার আগে একটা ক্লাস নিয়ে নেই, যেমন ওর একটা ক্লাস নেম নিলাম, যে ওর নাম দিলাম যে ফার্স্ট ডিপ, ফার্স্ট ডিপ। এবার আমি এখানে ফার্স্ট ডিপটাকে ধরি, ক্লাস নেম ডট দিয়ে ধরতে হয়, ডট ফার্স্ট ডিপ। তো ওর হাইট দিলাম 300 পিক্সেল, দিলাম 300 পিক্সেল, একটা বড় ক্ষেত্র তৈরি করলাম আর কি। আচ্ছা, এখন কি দেখা যাবে? না, এখনো দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ এই এলিমেন্টের কোনো বর্ণ নাই বা কোনো কালার নাই। কারণ বর্ণহীন বস্তুকে যেমন দেখা যায় না, তো এইটাকেও দেখা যাবে না, মানে এই ডিপটাকেও তো এখন দেখা যাবে না। তো এটা একটা কালার দেই। তো টেক্সটের ক্ষেত্রে আমরা কালার ব্যবহার করতাম টেক্সটকে রং করার ক্ষেত্রে, কিন্তু ডিপকে রং করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার। আমি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি, আমি এটার কালার দিলাম লাইম। এখন আশা করি দেখা যাবে যে এখন কিন্তু এটা ইয়া আসছে, মানে একটা ডিপ কিন্তু আসছে এখানে, যার হাইট 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড লাইন। আচ্ছা, তো ডিপটা বুঝতে পারছি। এখন আমি মার্জিন আর প্যাডিং একটু বুঝাই। মার্জিন, দেখেন মার্জিন হচ্ছে আমি যদি নিজেই সরে যাই, মানে আমার একটা এলিমেন্ট আমি যদি নিজেই সরে যাই, আমি নিজেই যদি সরে যাই নিজের অবস্থান থেকে, সেটা হচ্ছে মার্জিন। আর প্যাডিং হচ্ছে আমার ভেতরের কাউকে যদি সরাই। মার্জিন হচ্ছে আমি যদি নিজেই সরে যাই, আর প্যাডিং হচ্ছে আমার ভেতরের কাউকে যদি সরাই। তো মার্জিন প্যাডিং চারটা দিক থেকে সরানো যায়। একটা হচ্ছে টপ, রাইট, লেফট আর বটম। এখানে কিন্তু আবার ডাউন ব্যবহার করেন না, এখানে কিন্তু বটম হবে। আচ্ছা, তো এখন আমরা একটু প্রয়োগ করি ব্যাপারটার। যেমন এই ডিপটা এই পিকচারের সাথে লেগে আছে, তা আমরা চাই যে এই ডিপটা এই পিকচারের থেকে সরে আসুক, তাহলে ওর উপরের দিক থেকে ওকে সরে আসতে হবে।
তাহলে আমি যদি নিজেই সরে যাই, মানে এই ডিপটা যদি নিজেই উপরের দিক থেকে সরে আসতে চায়, তাহলে ওকে মার্জিন টপ দিতে হবে। মার্জিন টপ দিতে হয় এইভাবে, মার্জিন হাইফেন টপ। ও কত পিক্সেল সরে আসবে? আমি চাই যে ও 20 পিক্সেল সরে আসুক। তাহলে দেখেন ও কিন্তু আচ্ছা এই ফ্লোট অবস্থায় আছে তো এই ইমেজটা, সেই জন্য এখন আসতেছে না। আমি যদি এটা 100 পিক্সেল দিই, আচ্ছা এখন একটু সরে আসছে। দেখেন এই যে আমি এই ডিপটাতে আমি মার্জিন টপ দিলাম 100 পিক্সেল, ও কিন্তু উপরের দিক থেকে 100 পিক্সেল সরে আসছে। এখন কিন্তু আর আগের মতো ফাঁকা নাই। তা আমি এইখান থেকে আমি আমার পছন্দ মতো সরাইতে পারবো পরবর্তীতে এলিমেন্টের মাধ্যমে। এখানে এসে এখানে আমি মার্জিন টপটা আমি আরো বাড়াই দিতে পারি, আমি এখন বাড়াই দিতে পারি এইভাবে। আচ্ছা তো এটা ফ্লোট রাইট দেওয়ার কারণে এই হয়ে যাচ্ছে। আচ্ছা মানে এটাকে আমি নিচে নিয়ে গেলাম কাজের সুবিধার জন্য। এখন মার্জিনটা, এখন যদি আমি এটাকে বাম দিক থেকে সরাইতে চাই, তাহলে মার্জিন লেফট, মার্জিন লেফট আমরা দিব যদি 50 পিক্সেল দেই। দেখেন ওই যে ও কিন্তু বাম দিক থেকে সরে আসলো, এই মাত্র সরে আসলো। তো একইভাবে আমি মার্জিন বটম দিতে পারবো, মার্জিন রাইট দিতে পারবো। তো মার্জিনের কাজটা বুঝলাম। এরপর আসি প্যাডিং। প্যাডিং হচ্ছে আমার ভেতরে কাউকে যদি সরাই, এখন এই ডিবের ভেতরে কেউ আছে তো দেখেন তো, এই ডিবের ভেতরে কেউ নাই। তো আমরা ডিবের ভেতরে আমরা আরেকটা ডিপ নেই, এই যে ডিপ নেব। এই ডিপটার নাম আমরা দিব কি নাম দেওয়া যায়, সেকেন্ড ডিপ, সেকেন্ড ডিপ। তো সেকেন্ড ডিপেরও আমরা কিছু হাইট উইডথ দিই, নাহলে তো ওইটাকেও দেখা যাবে না। ডট সেকেন্ড ডিপ, এটা যেহেতু ওইটার ভিতরে থাকবে তাহলে একটু হাইট উইডথ কমাই দিই। দেখতে পাচ্ছি যে ওই যে কিন্তু ভিতরের ডিপটা কিন্তু আসছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, ফার্স্ট ডিপ, ফার্স্ট ডিপ মার্জিন নিয়ে ও নিজে সরতে পারে। এখন ফার্স্ট ডিপের মধ্যে যদি আমি প্যাডিং দেই, তাহলে ওর ভিতরে আছে সেকেন্ড ডিপ, তাহলে ও কিন্তু ওর ভিতরের সেকেন্ড ডিপকেও সরাই দিতে পারবে। তো আমি যদি দেই যে ফার্স্ট ডিপের মধ্যে যদি আমি প্যাডিংও দেই, যে প্যাডিং, প্যাডিং ও চাচ্ছে যে ওর ভিতরের যে ছোট্ট ডিপটা আছে ও বাম দিক থেকে সরে আসুক, তাহলে প্যাডিং লেফট আমি দিব এটা 100 পিক্সেল সরে আসুক। দেখেন ও কিন্তু ওর ভিতরে যে ডিপটা আছে ওকে কিন্তু এই বাম দিক থেকে 100 পিক্সেল সরিয়ে এই পাশে এনে দিয়েছে। তো আমি যদি এবার প্যাডিং টপ দেই, প্যাডিং টপ মানে ও ওর ভিতরে যা আছে সেটাকে ও উপরের দিক থেকে 50 পিক্সেল সরিয়ে দিল, যে উপরের দিক থেকে সরাই দিছে। আচ্ছা এই হচ্ছে মার্জিনাল প্যাডিং এর কাজ। ভবিষ্যতে মার্জিনাল প্যাডিং এর অনেক কাজ থাকবে। এরপর আসি বর্ডার। বর্ডারের জন্য, বর্ডার তো বোঝা যাচ্ছে যে আশেপাশে একটা বর্ডার থাকবে। যেমন আমি আরেকটা ডিপ নেই, এই ডিপের নাম আমরা দিব, যেহেতু বর্ডার নিয়ে কাজ করব, নাম দিলাম বর্ডার ডিপ। তো এই বর্ডার ডিপের একটা হাইট উইডথ থাকবে। আচ্ছা বর্ডার ডিপের একটা হাইট উইডথ দেই আগে। এখন আমরা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেই নাই, তো এটা কত দেখা যাবে না। এখানে কিন্তু আছে কিন্তু আমরা দেই নাই, কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেই নাই, কিন্তু আমরা কিন্তু বর্ডার দিয়েও দেখতে পারবো। আমি যদি বর্ডার, বর্ডারের তিনটা প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটারটা হচ্ছে কতটুকু মোটা চিকন,
যেমন আমি যদি 2 পিক্সেল দেই তার মানে বর্ডারটা 2 পিক্সেল মোটা হবে। বর্ডারটা কি সলিড হবে না ড্যাশড হবে, মানে একটা লাইন হবে সিম্পল লাইন, সিম্পল লাইনের জন্য সলিড। এবার দেবো কালার ক্রিমসন। তাহলে আবার বলি, বর্ডারের প্রথমটুকু হচ্ছে কতটুকু মোটা চিকন হবে, পরেরটুকু হচ্ছে সলিড লাইন হবে, সেটা বলে দিতে হবে সলিড, পরেরটুকু হবে কালার। যদি রিলোড দেই দেখেন এই যে এটা কিন্তু আসছে, সুন্দর একটা বর্ডার আসছে। একটু মার্জিন টপ দেই, তাহলে উপরের দিক থেকে একটু সরে আসুক, কারণ উপরের দিকের সাথে তো লেগে আছে, নিজে একটু সরে আসুক। মার্জিন টপ, আচ্ছা হ্যাঁ উপরের দিক থেকে 10 পিক্সেল সরে আসছে। আচ্ছা এবার আমরা বর্ডারটা বুঝতে পারলাম। তো বর্ডারে আমি যদি এটা যদি আমি 2 পিক্সেল চেঞ্জ করে যদি 10 পিক্সেল দেই, তাহলে দেখেন বর্ডারটা কিন্তু আরো মোটা হয়ে গেছে। তো এটা হচ্ছে বর্ডারের কাজ। এরপর আছে টেবিল স্টাইলিং। আচ্ছা টেবিল আপনাদেরকে এই 4 নাম্বার ক্লাসে টেবিল বানানো শিখাইছে, তো এখানে যেহেতু টেবিল স্টাইলিং করতে হবে, তো আমি আজকে শুধু টেবিলটা স্টাইলিং করেই দেখাবো। তার আগে একটা টেবিল তৈরি করতে হবে আমার। তো আমি একটা সিম্পল টেবিল তৈরি করি এখন। প্রথমে তো অনেকগুলো রো থাকবে, যে কটা রো প্রয়োজন। তো আমি আপাতত 4টা রো নিয়ে কাজ করি। প্রথম রোতে থাকে টেবিল হেড, দিলাম নেম, নেম রোল ক্লাস। তারপরে গুলো থাকবে টিডি। তো টিডি গুলো তো ওই সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করে দিতে হয়। তা আমি প্রথমে দিব ওর রোল হচ্ছে 25 আর ও এইটা করে। ও ধরি 10-এ পড়ে। আচ্ছা তো এই যে আমাদের টেবিল আসছে, খুব ছোট একটা টেবিল আসছে যদিও। তো এখন এটাকে আমরা স্টাইল করবো, তো স্টাইল করবো আমরা এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে। তো আমরা এটা টেবিলে একটা ক্লাস নেম দিই, যে ওর নাম হবে আমাদের স্টুডেন্ট টেবিল দিই, স্টুডেন্ট টেবিল। আচ্ছা এখন আমরা যদি এখানে স্টুডেন্ট টেবিল নিয়ে কাজ করি, তাহলে আমরা ওই টেবিলটাকে স্টাইল করতে পারবো। তা আমি আগে একটা বর্ডার দিই, বর্ডার সলিড ব্ল্যাক
আচ্ছা, এখন একটু মার্জিনও দেই, কারণ উপরের দিক থেকে একটু সরে আসলে সুন্দর হয়। হ্যাঁ, টেবিল একটু সরে আসছে। তো আমরা পুরো টেবিলের বর্ডার তো দিলাম, কিন্তু টেবিলের ভিতরে যে টি আর টি এইচ বা টি ডি গুলো যে আছে, ওগুলোতে তো বর্ডার দিতে হবে। তো ওগুলোতে বর্ডার দেওয়ার জন্য, মানে ভিতরে যে টি এইচ আর টি ডি আছে ওগুলোতে তো বর্ডার দিতে হবে, ওগুলোতে বর্ডার দেওয়ার জন্য ধরতে হবে। তো আমরা সিকোয়েন্স অনুযায়ী যদি ধরি তাহলে ব্যাপারগুলো এরকম হয় যে প্রথমে আমরা স্টুডেন্ট টেবিলকে ধরবো। স্টুডেন্ট টেবিলের সকল টি এইচ এবং স্টুডেন্ট টেবিলের সকল টি ডি ধরার নিয়মটা দেখেন। আমি যদি এই টিএইচ যদি ক্লাস নেম দিতাম তাহলে কিন্তু আমি সিঙ্গেল ভাবে ধরতে পারতাম, কিন্তু আমরা যেহেতু টেবিলের ক্লাস নেম দিছি, আমরা ওইটার রেফারেন্সে ধরতে পারবো। তো এরকম ধরার রুলস হচ্ছে, প্রথমে আমি ক্লাস নেমটা লিখবো, লেখার পর টেস্ট স্পেস দিয়ে যে কোনো এলিমেন্ট যেটা ওইটার আন্ডারে আছে, যেমন এই টেস্টটা যদি এই পুরো টেবিলের বাইরে যদি থাকতো তাহলে কিন্তু আমি এভাবে ধরতে পারতাম না। টিএইচ আছে এই টেবিলের ভিতরে, তো আমি এই ক্লাস নেমের মাধ্যমে এই টিএইচটাকে জাস্ট সিম্পলি ধরতে পারলাম। এই যে এইভাবে, যে স্টুডেন্ট টেবিলের সকল টিএইচ আর স্টুডেন্ট টেবিলের সকল টিডি আমি একসাথেই ধরছি। এই যে সকল টিএইচ এবং সকল টিডি সবগুলো তো স্টুডেন্ট টেবিলের মাঝে আছে, একবারে ধরছি। ধরার পর এখন আমি এই দুইটাকে একসাথে স্টাইল করতে পারবো। কারণ আপনাদের প্রশ্ন হবে যে আমি এখানে কমা কেন দিলাম। আমি কমা না দিয়ে কিন্তু এভাবে আলাদা আলাদা স্টাইল করতে পারতাম। আমি এইটাকে আলাদা নিয়ে আমি এইখানে যদি আরেকটা এরকম দিয়ে আমি এরকম করতে পারতাম, কিন্তু আমরা তো চাই যে দুইটা আমার একই কাজ হোক, মানে টিএস এবং টিডি তে একই কাজ হোক, এটা আমরা চাই। সেজন্য আমরা কমা দিয়ে একসাথেই লিখলাম, এভাবে লেখা যায় সিএসএস করার ক্ষেত্রে। তখন আমি এখানে যা লিখবো সেটা টিএস ও অ্যাপ্লাই হবে, টিডি তে অ্যাপ্লাই হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন কমা দিতে আলাদা আলাদা যাতে করা হয়, এটা খেয়াল রাখতে হবে। আমি ওগুলোর মধ্যে বর্ডার দিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড। আচ্ছা, এখন ভিতরের সব কিছুতে বর্ডার চলে আসছে। বড় যদি করি, আচ্ছা ভিতরের সব কিছুতে বর্ডার চলে আসছে। এখন এই বর্ডার গুলোকে তো একসাথে করতে হবে। তো বর্ডার গুলোকে একসাথে করার জন্য যে মেইন যে টেবিলটা আছে, ওই টেবিলে যদি আমরা বর্ডার কলাপস করে দেই, বর্ডার কলাপসটা যদি আমরা কলাপস করে দেই, তাহলেই দেখতে পারবো যে সবগুলো বর্ডার একসাথে কলাপস হয়ে গেছে, মানে একসাথে লেগে গেছে সবগুলো বর্ডার। আচ্ছা, তো এখন আমরা যদি স্টাইল করতে চাই, একটা জিনিস খেয়াল করি, লেখাগুলো অনেক ছোট ছোট, কারণ আমি যদি ব্রাউজার যদি 100% করি লেখা দেখাই যায় না। তো লেখাগুলো একটু বড় করি। লেখাগুলো সবগুলো আছে টিএইচ আর টিডির মধ্যে, তো আমি ফন্ট এখান থেকে সাইজ বাড়াই দিই। ফন্ট সাইজ আমি দিব 20 পিক্সেল। হ্যাঁ, একটু লেখাগুলো বড় হয়েছে। তো একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে লেখাগুলো খুব এই ঘরগুলোর সাথে খুব আঁটোসাঁটো হয়ে আছে। যেমন এই তো একটা টিএইচ, তো টিএইচ এর মধ্যে লেখাটা একবার আঁটোসাঁটো হয়ে আছে। তো আমরা চাই যে প্রত্যেকটা টিএইচ আর টিডি ওদের ভিতরে যে লেখাগুলোকে আছে এগুলোকে একটু সরাই দিবে। তো ভিতরে কাউকে সরাই দিলে তো প্যাডিং ব্যবহার করতে হয়। তা আমি প্যাডিং ব্যবহার করব, প্যাডিং ব্যবহার করব 10 পিক্সেল। আচ্ছা, এখন একটু ফাঁকা ফাঁকা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি প্যাডিং তো এই লেফট বা টপ ব্যবহার করি নাই, তাহলে এখানে প্যাডিংটা কিভাবে কাজ করতেছে। আপনি যদি কোনো কিছু না বলেন যে লেফট বা রাইট, তাহলে ও কি করবে, ও ওর চারিদিকেই প্যাডিং নেবে, মানে লেফট রাইট টপ আর বটম চারিদিকে প্যাডিং নেবে। আচ্ছা, এখন একটু আগের চেয়ে একটু বেটার প্যাডিং নেওয়ার পর এখন
এখন আপনি চাইলেন যে আপনার প্রথম রোটা একটু কালারফুল হবে, প্রথম রো এর ব্যাকগ্রাউন্ড গুলো একটু কালারফুল হবে। তো প্রথম রো এর ব্যাকগ্রাউন্ড কালারফুল করতে হবে, প্রথম রোটাকে আলাদাভাবে ধরতে হবে। তো আমাদের প্রথম রো তো এইটা, তো এটা একটা ক্লাস নেম দেন। ক্লাস নেম দেন যে হেড রো, যেহেতু এখানে হেড থাকে। তা আমি এখানে হেড রোতে হেড রো এর ব্যাকগ্রাউন্ড এটা আমি দিলাম লাইট কোনো কালার দিব, লাইট কোরাল দিব। দেখেন শুধুমাত্র প্রথম রোটাকে কিন্তু এফেক্ট করছে, শুধুমাত্র প্রথম রোটাকে। আর এগুলো তো সব টিডি, এই করিম 25, 8, 9 এগুলো তো সব টিডি ছিল। তো আমি যদি শুধু টিডিটাকে আলাদাভাবে ডিজাইন করতে চাই তাহলে এটাকে আলাদাভাবে নেই, নিয়ে এখানে আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিই। তো এখানে ব্যাকগ্রাউন্ড হবে, তো কোরাল দিচ্ছি, এটা যদি দিই লাইট স্যালমন। আচ্ছা, লাইট স্যালমন আর লাইট কোরাল মোটামুটি একই রকম দেখতে। লাইট ক্রিমসন, লাইট ক্রিমসন কালারটা বোঝা যায় না, সাদার মতোই, অন্য একটা নর্মাল একটা কালার দেই, গ্রে দিতে পারি। আচ্ছা, তো এইভাবে আমরা আমাদের টেবিলগুলোকে ডিজাইন করতে পারি। আমরা এখানে চাইলে এই এইগুলোর ফন্টের কালারও চেঞ্জ করতে পারি। যেমন এই যে এখানে যদি আমি মানে হেড রোতে যা যা থাকবে সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাক, মানে যদি এটা চাই যেখানে কালার সবগুলোর হোয়াইট হোক, তাহলে কিন্তু দেখেন এই যে হেডের কালারগুলো সব কিন্তু হোয়াইট হয়ে গেছে। এইভাবে টেবিল স্টাইলিং করতে হয়, টেবিল আরো মানে আরো অনেক সুন্দরভাবে স্টাইল করা যায়, যেমন বর্ডার কালারগুলো চেঞ্জ করা যায়। আমি যদি এখানের মানে সকল টিডি আর টিএস এর টেক্সট যদি সেন্টার করে দিই, সেন্টার করে দিলাম, তাহলে দেখেন এই যে লেখাগুলো এখন সেন্টারে চলে গেছে, এখন আর একটু সুন্দর লাগতেছে। তো এইটা মানে মূলত এইগুলো দিয়ে টেবিল স্টাইলিং করতে হয়। এখানে মেইন ব্যাপারটা হচ্ছে আপনার ক্লাসগুলোকে ঠিকঠাকভাবে ধরা। যেমন এই যে আমি স্টুডেন্ট টেবিল নিয়ে তারপর আমি এখানে টিএইচ কে ধরছি, টিডি কে ধরছি, তারপর সব একসাথে কাজ করতেছে এই যে এই লাইনটার মাধ্যমে। আর আমি হেড রো নিয়ে হেড রো এই রোটাতে একটা ক্লাস নেম দিয়ে এই রোটা নিয়ে শুধুমাত্র কাজ করতেছি। আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে গ্রুপে পোস্ট করবেন, আশা করি সমাধান হয়ে যাবে তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।